প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে প্রকাশ পেয়েছে বাংলাদেশ ফার্স্ট নীতি। চীনের সঙ্গে কূটনীতি সর্বোচ্চ পর্যায়ে। আমরা যে এগিয়ে যাবো দুই দেশের দুই নেতা তারা যে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে সপক্ষে দাঁড়িয়ে এটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। ঢাকা বেজিং সম্পর্ক নবায়ন হয়েছে বলছেন বিশ্লেষকরা। দুই সরকার যে একসাথে কাজ করে বাংলাদেশকে উন্নত করবে এবং চীনকেও সহযোগিতা করবে এই অঞ্চলে তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা এই সফরের মধ্যে দেখতে পাচ্ছি। এই যে প্রথম উনি এখানে গেলেন, তার ফলে পৃথিবীব্যাপী একটা সবাই নজর পড়ছে। তো উনি যাওয়ার আগের দিনই সব যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে গেল যে কি হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনাম। মালয়েশিয়া চীন সফরের সাফল্যে সংসদের ধন্যবাদ, যা কিছু অর্জন তা দেশের মানুষের, বললেন প্রধানমন্ত্রী। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবে। বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলোই সংসদে নিয়ে আসা। এই 350 মানুষই কিন্তু 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। বাংলাদেশকে $110 কোটি দিচ্ছে বিশ্ব ব্যাংক। আলাদা 2 প্রকল্পের আওতায় জরুরি ঋণ সহায়তা অনুমোদন। গুম খুনের ন্যায় বিচারে দীর্ঘসূত্রতার অভিযোগ, বঞ্চিত ভুক্তভোগীরা, মন্তব্য মানবাধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞদের। ইতালির রোমে ছুরিকাঘাতে স্ত্রী কন্যা সহ প্রবাসী খুন, গুরুতর আহত ছেলে। নোয়াখালীর বাড়িতে শোকের মাতম। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আমরা দুজন আছি। আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে, এমন কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন ও মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এই সফর বাংলাদেশ ফার্স্ট নীতির প্রকাশ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বেইজিং এর কাছ থেকে বড় ধরনের সহায়তার আশ্বাস মিলেছে, যার সম্ভাব্যতা যাচাইয়ের কাজও দ্রুত শুরু হবে। প্রধানমন্ত্রীর চীন মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কতটুকু সুবিধা করতে পারল বাংলাদেশ, তারই খতিয়ান তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন। সফরে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তা পাবে বাংলাদেশ। বাংলাদেশ চীন সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, এটাই ছিল এতকাল। এটাকে এখন আমরা উন্নীত করেছি, চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার। তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এর উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন। চীনের আগে প্রধানমন্ত্রীর 1.5 দিনের মালয়েশিয়া সফরে গুরুত্ব পায় মুক্ত বাণিজ্য চুক্তি ও শ্রমশক্তি রপ্তানির মতো বিষয়। আসিয়ানের সদস্যপদ পেতেও বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আলোচনা দ্রুত শুরু এবং 2027 সালের মধ্যে একটি পারস্পরিকভাবে লাভজনক, সমন্বিত ও ভবিষ্যৎ মুক্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। মন্ত্রী জানান, এই সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট নীতির প্রকাশ। দুজনের ভিতরে যে মেলবন্ধন সেটা কতটা প্রগাঢ়, সেটা কত গভীর, এবং এটা হচ্ছে আমাদের অগ্রযাত্রার একটা বড় স্বাক্ষর। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীকে দেশ পরিচালনায় বিভিন্নভাবে সহায়তার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতেও আগ্রহ প্রকাশ করেছে চীন। Of Bangladesh for its development, not just a temporary one, but one with long-term commitment. এদিকে বিডার চেয়ারম্যান জানিয়েছেন, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে পণ্য উৎপাদনে তোড়জোড় শুরু আগামী মাসেই। আমরা চাইনিজ যে ইকোনমিক জোন আনোয়ারাতে, সেটার ব্যাপারে এবার চুক্তি স্বাক্ষর করেছি আমাদের
টেকনিক্যাল অ্যাপ্রুভাল ঠিক আগের সপ্তাহে হয়েছে, এই সপ্তাহে আমরা চুক্তিটা স্বাক্ষর করেছি। একই সাথে মংলাতেও আমরা মংলার যে মডার্নাইজেশন প্রজেক্ট, যেখানে জেটি একটা চাইনিজ কোম্পানি করছে, এখন আমরা জেটির ঠিক পাশে প্রায় 150 একর জমিতে একটা চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য আমাদের সাথে একটা আর্লি স্টেজ এমওইউ সাইন করেছি। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচিত চীন মিয়ানমার করিডোর নিয়ে এখনই সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ। এক্সপ্লোর করছি। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নবায়ন হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা মনে করেন বেইজিংয়ের কাছ থেকে বাংলাদেশের উন্নয়নে কাজ করার বার্তা মিলেছে, বাড়বে বাণিজ্য ও বিনিয়োগ। তাদের মতে ভূ রাজনৈতিক কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলেও অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই সফর। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। প্রধানমন্ত্রীর প্রথম আন্তর্জাতিক সফর কোন দেশে হচ্ছে তা নিয়ে আলোচনা ছিল রাজনৈতিক অঙ্গনে। প্রতিবেশী দেশ ভারত, চীন নাকি অন্য কোথাও, কৌতূহল ছিল অনেকেরই। তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণের পর প্রথম সফরের জন্য মুসলিম প্রধান এই দেশটিকেই বেছে নেন তারেক রহমান। দেশে ফেরার আগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য এবং উন্নয়ন অংশীদার চীন সফর করেন প্রধানমন্ত্রী। এই সফরে চুক্তি, সমঝোতা স্মারক, কর্মপরিকল্পনা এবং প্রোটোকল মিলিয়ে মোট 17টি নথিতে সই করে দুই দেশ। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে হয় দীর্ঘ বৈঠক। বিশ্লেষকদের মতে এই সফরের ভূ রাজনৈতিক প্রভাবের ব্যাপ্তি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তীক্ষ্ণ নজর ছিল অন্য অনেক রাষ্ট্র এবং সংস্থার। ট্রাস্ট তৈরি হয়েছে, পারস্পরিকভাবে কাজ করার একটা সম্পর্ক তৈরি হয়েছে, এবং দুই সরকার যে একসাথে কাজ করে বাংলাদেশকে উন্নত করবে এবং চীনকেও সহযোগিতা করবে এই অঞ্চলে তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা এই সফরের মধ্যে দেখতে পাচ্ছি। এই যে প্রথম উনি এখানে গেলেন, তার ফলে পৃথিবীব্যাপী একটা সবাই নজর পড়ছে। তো উনি যাওয়ার আগের দিনই সব যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে গেল যে কি হচ্ছে, এই যে আগ্রহ, এটাও আমাদের কাজে লাগবে। বৈদেশিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট নীতিকে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। তার সাম্প্রতিক সফরে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলছেন এই দুই বিশ্লেষক। কারোর সাথে এককভাবে সুসম্পর্ক করবো আর অন্যের সাথে বৈরিতা করবো, এইটার কোনো সুযোগই নাই। আমাদের যে অবস্থান, তাতে আমাদের সবার সাথে সম্পর্ক রাখাটাই আমাদের জন্য জরুরি। মূল কাজটা হয়েছে চীনের সফরের মাধ্যমে সারা বিশ্বের সকল রাষ্ট্রগুলোকে, যেগুলো উদীয়মান রাষ্ট্র, বৈশ্বিক শক্তি, আঞ্চলিক শক্তি, সবাইকে আমরা এই বার্তা দিতে পেরেছি যে আমরা আমাদের সিদ্ধান্ত কিন্তু আমরাই নেই, তোমরা আমাদের সাথে কথা বলো এবং আমরা পারস্পরিকভাবে কিন্তু একে অপরকে সহযোগিতা করতে পারবো। বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রীর সফরের পর কতটা বৈদেশিক বিনিয়োগ আসবে, কত মানুষের কর্মসংস্থান হবে বা সাধারণ মানুষ কি সুফল পাবে তা বুঝতে অপেক্ষা করতে হবে আরো কিছু সময়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মালয়েশিয়া ও চীন সফরে একাধিক চুক্তি, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে দুই দেশের প্রতিশ্রুতির বিষয়টি জাতীয় সংসদে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর প্রস্তাবে সমর্থন দিয়েছে বিরোধী দলও। দুই পক্ষই কূটনৈতিক সাফল্যের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করেছে। পরে ধন্যবাদ প্রস্তাবটি সংসদ অধিবেশনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সরকার গঠনের 4 মাসেই মালয়েশিয়া ও চীন সফরে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর এই সফরে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার যেমন চালুর আশ্বাস মিলেছে, তেমনি অবকাঠামোগত উন্নয়নেও চীনের সহযোগিতার বিষয়ে চুক্তি সম্পাদন হয়েছে। পাশাপাশি দেশে চলমান রোহিঙ্গা সমস্যা নিরসনেও দেশ দুটি দিয়েছে সহযোগিতার আশ্বাস। সরকারের এমন সাফল্যের কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংসদে প্রস্তাব উত্থাপন করেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে ফিরে সংবর্ধনার পুরনো সংস্কৃতি বন্ধ করাকেও তিনি প্রধানমন্ত্রীর ইতিবাচক সিদ্ধান্ত হিসেবেই উল্লেখ করেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে, সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সেই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন দিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের সূচনা করেছেন। এই ভিজিটে উনি যে একটা বেঞ্চমার্ক, যে মানদণ্ড স্থাপন করেছেন, এটা আগামী বাংলাদেশের রাজনীতিতে শুধু নয়, বিশ্বের সাথে বাংলাদেশের কি সম্পর্ক হবে
সেটা নিশ্চিত করেছে। ক্ষমতাসীন দলের করা ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন জানান বিরোধী দলীয় নেতা। পাশাপাশি বিদেশের সঙ্গে সম্পাদিত সব চুক্তির স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সংসদে উপস্থাপনের প্রস্তাব জানান। বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলোই সংসদে নিয়ে আসা। এই 350 মানুষই কিন্তু 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। তারা যখন জানবেন তখন এর মধ্য দিয়ে সরকার এবং জনগণের সাথে সেতুবন্ধন তৈরি হবে। মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সংসদে গৃহীত হয়। প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। মালয়েশিয়া ও চীন সফরে যদি কোনো অর্জন হয়ে থাকে সেটি দেশের মানুষের অর্জন বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সংসদ অধিবেশনে কথা বলেন তিনি। এই সফরের বিষয়ে সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানানোয় সবার প্রতি কৃতজ্ঞতা জানান সরকার প্রধান। বলেন, এখানে কোনো ব্যক্তিগত বিষয় নেই, দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছেন বলেও জানান প্রধানমন্ত্রী। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। পাচার হওয়া অর্থ ও ব্যাংক থেকে লুট হওয়া টাকা ফেরাতে সরকারের দৃশ্যমান উদ্যোগ প্রয়োজন। এবারে বাজেট মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছে। বাজেট অধিবেশনে এসব কথা বলেছেন সংসদ সদস্যরা। তারা বলেন, পাচারের অর্থ ফেরাতে কঠোর হতে হবে সরকারকে। মেধাবীরা যাতে সুযোগ পায়, বাজেটে সে বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে। যাদের কর আদায় করার দায়িত্ব, তারা রাজস্বের চেয়ে নিজেদের পকেট ভরতে বেশি মনোযোগী। এই দুর্নীতি বন্ধ হলে বাজেট সফল হবে বলেও মন্তব্য করেন সংসদ সদস্যরা। 25 সালে বাংলাদেশ থেকে টাকা পাচার হওয়ার একটা নিরাপদ রাখার জায়গা হলো সুইস ব্যাংক। সুইস ব্যাংকে 12,000 কোটিরও বেশি টাকা এই বাংলাদেশ থেকে গত 1 বছরে পাচার হয়েছে। কিন্তু বর্তমান সরকার এই টাকা পাচারকৃত টাকা ফেরত আনার ব্যাপারে কি কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন? আমি এই বাজেটের মধ্যে একটা মেসেজ দেখেছি, that we care and people matter. Now this is the difference between a dictator, একটা স্বৈরাচার, আর একটা জনগণের সঙ্গে। সরকারের রাজস্ব যে বেশি ইন্টারেস্ট শো করে তাদের নিজস্ব পকেট ভরার জন্য। এই অভ্যাসে যদি পরিবর্তন করা যায় তাহলে এই বাজেট খুব সফলভাবে সম্পন্ন হবে। বাংলাদেশকে $110 কোটি জরুরি ঋণ সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। দুটি আলাদা প্রকল্পের আওতায় এই অর্থ অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প দুটি হল দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষুদ্র চাষীদের সুরক্ষা দেয়া এবং কর্মসংস্থান টিকিয়ে রাখা সংক্রান্ত। বিশ্ববাজারে জ্বালানি ও সারের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং সরবরাহ সংকট মোকাবিলায় এই ঋণ সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। শুক্রবার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে এই ঋণের অনুমোদন দেওয়া হয়। মানবাধিকার কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে দীর্ঘদিনের সুপারিশগুলো বাস্তবায়িত হয়নি এখনো। এতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিয়ে উদ্বেগ রয়েই গেছে। রাজধানীতে এক আয়োজনে এসব কথা বলেছেন মানবাধিকার কর্মী ও আইনজ্ঞরা। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে না পারলে সংকট আরও গভীর হবে। মানবাধিকার পরিস্থিতি, বিচার বহির্ভূত হত্যা, বিচার বিভাগের সংস্কার এসব সামনে রেখে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির 12তম জাতীয় মানবাধিকার সম্মেলন অংশ নেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। ছিলেন বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্যরাও, তুলে ধরেন তিক্ত অভিজ্ঞতার কথা। বিচারটা যদি হয় তাহলে সমাজে হত্যাটা বন্ধ হবে। আর ভারতের সাথে যে এখন বর্তমানে আলোচনা হইতেছে, যাতে ওই সীমান্ত হত্যা বন্ধ করুক, তারপরে ভারতের সাথে আলোচনা যে কোনো সংসদ। গতকালকেও আমাকে কয়েকটি ফোন আসতেছে, ডিবি অফিস থেকে ফোন দিচ্ছে,
বিভিন্ন রকমের আমাকে থ্রেট করা হচ্ছে। বক্তারা বলেন, অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিচার না হলে পুনরাবৃত্তির শঙ্কা থেকেই যাবে। বাংলাদেশের এই মানবাধিকার রক্ষার জন্য একটা শক্ত মানবাধিকার কমিশন দরকার, এক বিচার বিভাগের স্বাধীনতা দরকার। আমার মনে হয় অনেক বেশি সংস্কারের জায়গা এখনো বাকি আছে। তো সেই জায়গা থেকে যদি আমরা এসওপিটা ডিফাইন করতে পারি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেসটা কি হবে, তাহলে মানুষ জানবে বা বাহিনীগুলো জানবে তাদের এখতিয়ার কতটুকু। 5ই আগস্টের পর বললাম, কমিশন করলাম, যার গুম হবে না, গুম করতে দেওয়া হবে না, গুম শব্দই থাকবে না। আজ থেকে 2 মাসের কিছু বেশি সময় আগে একটা তত্তাজা যুবককে একটা চায়ের দোকান থেকে উঠিয়ে নেওয়া হয়। এই উঠিয়ে নেওয়ার কাজটা করছিল কোস্ট গার্ড। পুলিশের বিচার বা তদন্তের জন্য পুলিশের কাছে যেতে চাই না, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশনের কাছে যেতে চাই। এইটা নিয়ে আমাদের হাইকোর্ট ডিভিশন একটা রুল দিয়েছিলেন। এইবার আশা করি ইনশাআল্লাহ এই ছুটির আগে এই রুলটা শুনানি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। গুম, বিচার বহির্ভূত হত্যা, সীমান্ত হত্যা কিংবা বিচারহীনতা এসবকে বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই। মানবাধিকার কমিশন যেটা যদি চালু হতো, কিছু তদন্ত কাজ হয়তো করতে পারতো, সেই তদন্ত কমিশনের সেই মানবাধিকার কমিশন তো এখন পর্যন্ত চালু হয়নি। বর্ডার অথরিটির বাউন্ডারি যে প্রটোকল সেগুলো মেনে চলা এবং ভারত সরকারকে বাধ্য করা যেগুলো মেনে চলতে হবে, এবং জিরো টলারেন্স যেটা তারা বারবার বলেছে যে জিরো টলারেন্স বর্ডার কিলিং, এইটা যাতে ভারত সত্যিকার অর্থে পালন করে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি এখনো বড় চ্যালেঞ্জ বলেন আলোচকরা। সেই বিষয়গুলো আমরা শুনলাম। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। বুয়েটে শহীদ আবরারের নামে একটি আবাসিক হল করার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, রাজধানীর পূর্বাঞ্চলে সরকারের অর্থায়নে বুয়েটের একটি নতুন ও সম্প্রসারিত ক্যাম্পাস তৈরি করা হবে। সেই সাথে বুয়েটের ছাত্রদের আবাসন সংকট ও গবেষণাগার আধুনিকায়নের ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলে নিজ ফ্ল্যাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্ত্রী ও কন্যাসহ নিহত হয়েছেন ইতালি প্রবাসী কামাল হোসেন। শুক্রবারের এই ঘটনায় গুরুতর আহত হয়েছে তাদের ছেলে। এখনও হামলাকারীকে ধরতে পারেনি পুলিশ। তবে সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা। সাইফুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিজ ফ্ল্যাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারালেন ইতালি প্রবাসী কামাল হোসেন, তার স্ত্রী ও 5 বছর বয়সী কন্যা। গুরুতর আহত হয়েছেন তাদের ছেলে। শুক্রবার ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলে কাসালোত্তিতে এই ঘটনা ঘটে। গণমাধ্যমের বরাতে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের খবরে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। 3 জনের মরদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন আশঙ্কা মুক্ত বলে জানা গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আমরা এটার সঠিক তদন্ত চাই। আমরা ইতালির বাংলাদেশি এম্বাসি যারা রয়েছে তারা পুলিশের সাথে যোগাযোগ করে এটার সঠিক তদন্ত বের করে খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব শাস্তির আওতায় আনা হোক। হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান চলছে। হত্যাকাণ্ডটি ব্যক্তিগত শত্রুতা, ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নৃশংস এই হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। দ্রুত হত্যাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। নিহত কামাল উদ্দিনের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইতালির রোমে নিজ বাসায় স্বামী, স্ত্রী ও মেয়ে হত্যার ঘটনায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে গ্রামের বাড়িতে নেমেছে শোকের ছায়া। এই নির্মম হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর তাদের বাড়িতে ভিড় করছেন স্বজন ও এলাকাবাসী। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আকবর হোসেন সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুদূর ইতালির রোম শহরের একটি নিস্তব্ধ আবাসিক ফ্ল্যাট।
যেখান থেকে ভেসে এলো একটি প্রবাসী বাংলাদেশি পরিবারের চিরতরে স্তব্ধ হয়ে যাওয়ার খবর। ধারালো অস্ত্রের নির্মম আঘাতে ক্ষতবিক্ষত হলো একটি পরিবারের 3টি প্রাণ। স্তব্ধ নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকরা গ্রামের বাড়ি। যে বাড়িতে আনন্দের আলো জ্বলার কথা ছিল, সেখানে এখন শুধুই অন্ধকার আর স্বজনদের বুক ফাটা আর্তনাদ। উঠানে প্রতিবেশীদের ভিড়। একটা ঘর দিকে বলি ওর বুড়ি ওনার বউ আমার জন্য আর উনি আসলো প্রতি ঈদে আমাদের জন্য টাকা পাঠায়। কামাল উদ্দিন, তার স্ত্রী আরজু ও 5 বছরের অবুঝ শিশু আরিশার এমন নৃশংস মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, 2025 সালে তারা গ্রামের বাড়িতে এলে সন্ত্রাসীরা চিঠি দিয়ে হুমকি দিয়েছিল। সেই ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখার দাবি তাদের। খুন করছে, আমরা সরকারের কাছে। শুক্রবার রাতে রোমের পার্শ্ববর্তী কেশালত্তি এলাকার ভিয়া মস্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবি স্বজনদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।